ইরানের মিসাইল হামলায় ইসরায়েলে হতাহতের সংখ্যা বাড়ছে। 10টি যুদ্ধবিমান ও ড্রোন ধ্বংসের দাবি। কয়েক সপ্তাহ যুদ্ধ চালানোর পরিকল্পনা তেল আবিবের। সাবেক 9 পুলিশ কর্মকর্তা সহ 11 জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির। মানবতা বিরোধী অপরাধের 3 মামলার তদন্ত শেষ করতে না পারায় প্রসিকিউশনের সময় আবেদন। দীর্ঘ ছুটি শেষে আবারও কর্মচঞ্চল রাজধানী। প্রথম দিনের অফিসে কুশল বিনিময়। আজও ঢাকায় ফিরেছেন অনেকে। পটুয়াখালীতে নতুন মাদক 999 ইয়াবা। ফোন করলেই পৌঁছে দেয় কারবারিরা। নিষ্ক্রিয় প্রশাসন। হোম ডেলিভারি হচ্ছে, এটা আবার বর্তমানে উঠতে ছেলে পেলে এসব বেশি গ্রহণ করতেছে। যারা বিক্রেতা এদের কখনো পতন হয় না। কিশোর কিশোরী বয়সী যারা আছেন তারা আসক্ত হয়ে পারিবারিক কলহল তৈরি হচ্ছে। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। ইসরায়েলে ইরানের রাতভর হামলায় নিখোঁজ কমপক্ষে 35 জন। হাইফা শহরের বেতিয়াম এলাকায় একটি আবাসিক ভবনে আঘাত হানে তেহরানের মিসাইল। যাতে ধসে পড়ে ভবনটি, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন অনেকে। এই ঘটনায় এখন পর্যন্ত 5 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এদিকে তেল আবিবের ইরানের হামলা নিহত হয়েছেন আরও এক ইসরায়েলি। দুদিনে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 12 জনে। এ সময় আহত হয়েছেন 2 শতাধিক। এর মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে প্রাণহানি আরও বাড়ার শঙ্কা করছে কর্তৃপক্ষ। ইসরায়েলের অপারেশন রাইজিং লায়নের জবাবে গত 2 দিন ধরেই দেশটির বিভিন্ন স্থাপনায় মুহুর্মুহু মিসাইল ড্রোন ছুটছে তেহরান। ইসরায়েলের পক্ষ হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে 5 জনকে গ্রেপ্তার করেছে ইরানি কর্তৃপক্ষ। দেশটির ইয়াজদ শহর থেকে আটক করা হয় তাদের। কর্তৃপক্ষ জানায় ইরানের গুরুত্বপূর্ণ বিভিন্ন নথি এবং তথ্য ইসরায়েলের কাছে পাচার করে তারা। এসব তথ্য তুলে দেওয়া হতো ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের কাছে। তারই ভিত্তিতে ইরানে হামলা চালায় ইসরায়েল। শুক্রবার ভোররাত থেকে ইরানের বিভিন্ন স্থানে বিমান হামলা চালায় ইসরায়েল। এরপর থেকেই আলোচনায় দেশটিতে ইসরায়েলি গুপ্তচর এবং গোয়েন্দা সংস্থার কার্যক্রম। ইসরায়েলের অন্তত 10টি যুদ্ধবিমান এবং ড্রোন ধ্বংসের দাবি করেছে তেহরান। বিবৃতিতে ইরানের সামরিক বাহিনী জানায় 1 ঘণ্টায় এসব যুদ্ধবিমান এবং ড্রোন ধ্বংস করা হয়েছে। দেশটির বিভিন্ন এলাকার আকাশসীমায় এসব বিমান ধ্বংস করা হয়। তবে বিস্তারিত কিছু জানায়নি তেহরান। এর আগে ইসরায়েলি বিমান বাহিনীর অত্যাধুনিক প্রযুক্তির F-35 ফাইটার জেট ধ্বংস করা হয়েছে বলে জানায় তেহরান। এক নারী পাইলটকেও আটকের দাবি করা হয়। ইরানের সাথে উত্তেজনার মাঝেই আবারও ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতির হামলার শিকার হলো ইসরায়েল। রোববার রাতে চলে এই হামলা। ছোড়া হয় মিসাইল। এ সময় নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোটে সাধারণ মানুষ। ইসরায়েল জানায় এবার শুধু ইরান নয়, হুতিদের পক্ষ থেকে ইয়েমেনেও চালাচ্ছে আক্রমণ। এর আগে মঙ্গলবার হুতিদের হামলার শিকার হয় ইসরায়েল। সেখানে ক্ষেপণাস্ত্র ছোড়ার কথা জানিয়েছিল গোষ্ঠীটি। এর পাল্টা জবাবে ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত হোদেইদা বন্দরে বোমা হামলা চালায় তেল আবিব। এদিকে টানা তৃতীয় রাতের মতো ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। এদিন তেল শোধনাগার ও গ্যাস ক্ষেত্র লক্ষ্য করে হামলা চালায় আইডিএফ। তেল আবিবের হামলায় তেহরানের পাশেই অবস্থিত শাহরান তেল শোধনাগারে ছড়িয়ে পড়েছে আগুন। এছাড়াও দেশটির দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র লক্ষ্য করেও হামলা চালায় ইসরায়েল। মিসাইল হামলা হয়েছে বন্দর আব্বাস লক্ষ্য করে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কমান্ডো হেডকোয়ার্টারেও হামলা চালিয়েছে আইডিএফ। গত শুক্রবার ইরান জুড়ে অপারেশন রাইজিং লায়ন শুরু করে ইসরায়েল। এরপর পাল্টি হামলায় 2 দেশের মধ্যে বিরাজ করছে যুদ্ধাবস্থা। ইরানে অভিযান দীর্ঘায়িত করার পরিকল্পনা ইসরায়েলের। মার্কিন সংবাদ মাধ্যম CNN জানিয়েছে অন্তত কয়েক সপ্তাহ ইরান জুড়ে তাণ্ডব চালাতে চায় দেশটি। সে লক্ষ্যে যুক্তরাষ্ট্রের পরোক্ষ অনুমোদন আদায়ের
চেষ্টাও করছে তেল আবিব প্রশাসন। হোয়াইট হাউস ও ইসরায়েল সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের বরাতে এই তথ্য প্রকাশ করেছে সংবাদ মাধ্যমটি। এর আগে শনিবার এক ভিডিও বার্তায় ইরানের প্রত্যেকটি স্থাপনায় হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইরানের ভূখণ্ডে ইসরায়েলের ভয়াবহ তাণ্ডবেও অপরিবর্তিত দেশটির পারমাণবিক সক্ষমতা। আন্তর্জাতিক গণমাধ্যমের দাবি, নাতাঞ্জ পারমাণবিক স্থাপনার ক্ষতি হলেও সচল রয়েছে ইরানের দ্বিতীয় বৃহৎ ফোর্দো পারমাণবিক কেন্দ্রের কর্মসূচি। ফলে ইসরায়েলি হামলার প্রধান উদ্দেশ্য যা ছিল ইরানের পারমাণবিক সক্ষমতা সমূলে ধ্বংস করা, সেই মিশনে সফল হয়নি তেল আবিব। অপারেশন রাইজিং লায়নের শুরুতেই ইরানের প্রধান পারমাণবিক কেন্দ্র নাতাঞ্জে হামলা চালায় ইসরায়েল। এরপর আঘাত হানা হয় ফোর্দো নিউক্লিয়ার প্ল্যান্টে। তেল আবিবের দাবি ছিল এই হামলায় ইরান তার পারমাণবিক সক্ষমতা হারাবে। নেতানিয়াহু প্রশাসন বলছে হামলার কারণে তেজস্ক্রিয় দূষণ দেখা দিয়েছে নাতাঞ্জে, ক্ষয়ক্ষতিও হয়েছে ব্যাপক। ইরানের ইস্পাহান প্রদেশে অবস্থিত এই নাতাঞ্জ পারমাণবিক স্থাপনাটির ভূগর্ভে আছে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কাজে ব্যবহৃত হাজার হাজার সেন্ট্রিফিউজ মেশিন। তবে ইসরায়েলের দীর্ঘদিনের পরিকল্পিত এই ভয়াবহ হামলার পরও আন্তর্জাতিক গণমাধ্যম বলছে ভিন্ন কথা। দাবি, তেল আবিবের মিসাইল কিংবা ড্রোনে কেবলমাত্র অবকাঠামোগত ক্ষতি হয়েছে তেহরানের পারমাণবিক কেন্দ্রগুলোর। অবকাঠামোগত ক্ষতি সারিয়ে নিতে পারলে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রকল্প চালিয়ে যেতে পারবে ইরান। Can Israel destroy Iran's nuclear weapons program fully? No. ইসরায়েল কি ইরানের পরমাণু প্রকল্প পুরোপুরি ধ্বংস করতে পারবে? উত্তর হলো না। তবে তারা এই প্রকল্পের কাজকে কিছুটা পিছিয়ে দিতে পারে, কারণ জ্ঞান কখনো ধ্বংস করা যায় না। But the knowledge is hard to take away. গণমাধ্যমগুলো বলছে নাতাঞ্জের কিছুটা ক্ষতি হলেও ইরানের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ফোর্দো পারমাণবিক কেন্দ্রটির ক্ষতি করতে ব্যর্থ হয়েছে ইসরায়েল। দেশটির কোম শহর থেকে ৩২ কিলোমিটার উত্তর পূর্বে ভূগর্ভস্থ এই পারমাণবিক কেন্দ্রটির অবস্থান। স্থাপনাটিকে একসময় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর একটি সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহৃত হলেও পরে এটি দেশটির পরমাণু কর্মসূচির একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে। ফোর্দোতে হামলা হলেও তা এড়িয়ে যাওয়ার কারণ হিসেবে দেখা হচ্ছে পারমাণবিক স্থাপনাটির কয়েক স্তরের সুরক্ষা ব্যবস্থা। ফোর্দোকে অকেজো করতে প্রয়োজন ম্যাসিভ অর্ডিন্যান্স এয়ার ব্লাস্ট বোম, যাকে ডাকা হয় মাদার অফ অল বোম হিসেবে। আর ইসরায়েলের সমরভান্ডারে এই বোমা না থাকায় বিশ্লেষকরা মনে করছেন তেহরানের পারমাণবিক সক্ষমতা পুরোপুরি ধ্বংস করতে বহু কাঠখড় পোড়াতে হবে তেল আবিবকে। অতীত থেকেও দেখা যায় ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলি হামলা দেশটির পারমাণবিক কর্মসূচির দীর্ঘমেয়াদী কোনো ক্ষতি করতে পারেনি। ২০১০ সালে নাতাঞ্জে স্টাক্সনেট সাইবার অ্যাটাকে অকেজো হয়েছিল হাজার হাজার সেন্ট্রিফিউজ। তবে এত বড় সাইবার অ্যাটাকও ইরান ২ বছরের মধ্যেই সামলে নিয়েছিল। তাসরিয়ান সোবহান, যমুনা নিউজ। জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধের ৩টি মামলায় সাবেক ৯ পুলিশ কর্মকর্তা সহ ১১ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়েছে। সহকর্মী মাইনুল হাসান সেখানে রয়েছেন, সেখানকার খবরাখবর তিনি রাখছেন। মাইনুল, আদালতের আজকের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানতে চাই আমরা। সকালে কিন্তু মোট ১১ জনকে আনা হয়েছে ট্রাইব্যুনালে এবং তাদের মধ্যে রয়েছেন যে জুলাই অভ্যুত্থানের অন্যতম শহীদ বা প্রথম শহীদ হিসেবে যাকে ধরা হয় আবু সাইদ, যার মৃত্যুকে ঘিরে সারা দেশব্যাপী আলোড়ন সৃষ্টি হয়েছিল, সারা দেশের মানুষ রাস্তায় নেমে এসেছিল। সেই আবু সাইদ হত্যা মামলার ৪ আসামিকে আজকে আনা হয়েছে ট্রাইব্যুনালে। এর পাশাপাশি যাত্রাবাড়ি থানার একটি হত্যা মামলা আনা হয়েছে এবং সাভারের কোনাবাড়ির একটি মামলায় কিন্তু বাকিদের আনা হয়েছে। এর মধ্যে আপনি যেমনটা বলছিলেন যে ৯ জন পুলিশ কর্মকর্তা এবং ২ জন ছাত্রলীগ নেতা রয়েছেন এবং তাদেরকে আজকে আনা হয়েছে। এবং যেহেতু এই মামলাগুলোর কোনোটিরই তদন্ত শেষ হয়নি, সে কারণে আজ নতুন করে সময় চাওয়া হতে পারে বলে তা আমাদেরকে কিন্তু ট্রাইব্যুনাল থেকে জানানো হয়েছে। এর পাশাপাশি যদি আমি বলি, যাদেরকে আনা হয়েছে এদের কিন্তু আজই প্রথম নয়, এর আগেও এই মামলায় তাদেরকে আনা হয়েছিল, তখনও সময় চাওয়া হয়েছিল এবং আজও সময় চাওয়া হবে। এবং যা আমাদেরকে কিন্তু এর আগে যেমনটা জানানো হয়েছিল, দ্রুতই এ সকল মামলার তদন্ত শেষ করে কিন্তু তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে দাখিল করা হবে। ইতিমধ্যে কিন্তু আমরা দেখেছি একটি মামলার চূড়ান্ত প্রতিবেদন কিন্তু ইতিমধ্যে ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে, আরেকটি এছাড়া প্রসিকিউশনের কাছেও কিন্তু প্রতিবেদন দিয়েছে তদন্ত সংস্থা এবং এ নিয়ে কিন্তু শুনানি রয়েছে সামনেই, হয়তো কাল বা পরশুর মধ্যে হয়তো ওই বিষয়ে শুনানি হবে এবং তখন কিন্তু জুলাই আন্দোলনের যে মানবতা বিরোধী অপরাধ হয়েছে সেই মামলার একটি অভিযোগ গঠনের পর্যায়ে বা বিচারিক কার্যক্রম শুরু হবে। আনুষ্ঠানিক বিচারিক কার্যক্রমের যে প্রেক্ষাপট তা কিন্তু রচিত হয়ে গিয়েছে। আমরা দেখেছি যে ট্রাইব্যুনাল থেকে লাইভ সম্প্রচারও করা হয়েছিল এবং এই যে মামলা
মামলাগুলোতে আজকে যাদের আনা হয়েছে এদেরও আজ সমাবেশ হবে এবং খুব দ্রুতই তাদের তদন্ত প্রতিবেদন বা এই মামলা তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে দেওয়া হবে। ইশরাত, ধন্যবাদ আপনাকে মাইনুল। ঈদুল আজহার টানা 10 দিনের ছুটি শেষে খুলেছে অফিস আদালত। সকালে অফিস শুরুর আগেই হাজির হতে থাকেন কর্মকর্তা কর্মচারীরা। দীর্ঘ ছুটির পর সহকর্মীদের সাথে সাক্ষাতে কুশল বিনিময় করেন অনেকে বলেন লম্বা ছুটি কাটিয়ে নতুন উদ্যমে কাজে যোগ দিয়েছেন তারা। একই দিন খুলেছে কলেজ ও বিশ্ববিদ্যালয়। প্রথম কর্মদিবসে রাজধানীর সড়কে গত কয়েকদিনের তুলনায় বেড়েছে গাড়ির চাপ ও মানুষের চলাচল। ঈদুল আজহা উপলক্ষে 5 জুন থেকে ছুটি শুরু হয়। ছুটির ইমপ্যাক্ট অবশ্যই ভালো, কিন্তু এটাও দেখতে হবে যে আসলে আমাদের যে অফিসিয়াল যে কার্যক্রম এটাও কিন্তু স্থবির হয়ে পড়ে। ভালো লাগছে, অনেকদিন পরে অফিস আসলাম। এত বড় ছুটি দরকার নাই তো, ছোট ছুটি ভালো। কাজ কাম না করলে শরীরও চলে না। এদিকে কর্মস্থলে যোগ দিতে আজও ঢাকায় ফিরেছেন অনেকে। ভোররাত থেকে সদরঘাটে ফিরতে থাকে দক্ষিণাঞ্চল থেকে আসা যাত্রীবাহী লঞ্চগুলো। পরিবারের সদস্যদের নিয়ে ঢাকায় ফিরেছেন দক্ষিণাঞ্চলের মানুষ। ঈদ যাত্রায় কিছুটা ভোগান্তি থাকলেও লম্বা ছুটিতে স্বজনদের সাথে ভালো সময় কাটানোর কথা জানান অনেকে। তারা বলেন ছুটির এই সময়টা কাজে যোগ দেওয়ার ক্ষেত্রে উৎসাহ যোগাচ্ছে। তবে সদরঘাটে নেমে বাসায় ফিরতে গিয়ে কিছুটা বিপাকে পড়তে হয়েছে। সিএনজি, অটোরিকশা সহ গণপরিবহনগুলোতে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করেছেন তারা। খুবই আনন্দ সহকারে গিয়েছি, যাওয়ার পথেও কোনো ঝামেলা হয় না, আলহামদুলিল্লাহ। আসার পথেও কোনো ঝামেলা হয় না। যাত্রা শুরু হয়েছে এবং আমরা যে বরিশালে গেছি, বরিশাল থেকে ভালোভাবে ফিরে আসছি। আপনারটা আসছে ভালোই হয়েছে, আসা ভিন নেই ভালোই। এখনো ভালো লাগে, যখন গেছি তখনও ভালো লাগছে। গাড়িতে একটু দুর্ভিক্ষ করছি, অটোতে আসতে হয়েছে, আর লঞ্চও অনেক জাম। যাত্রা ফ্যামিলির সাথে ভালো হয়েছে, এবার আসছি লঞ্চে কোনো ঝামেলা হয় নাই। ঈদের ছুটির পর কর্মচঞ্চল ঢাকা প্রথম কর্মদিবসে আজ সচিবালয়ে যেতে চাই আমার সহকর্মী আরিফুর রহমান সবুজ সেখানকার খবরাখবর রাখছেন। সবুজ, দীর্ঘ ছুটির পর প্রথম কর্মদিবস, কেমন দেখছেন সেখানকার অবস্থা? ইশরাত, মূলত দীর্ঘ ছুটি এর আগে মূলত সচিবালয়ে কর্মচারীদের একটি আন্দোলন ছিল। সবকিছু মিলেই বেশ দীর্ঘদিন ধরেই সচিবালয়ে এক ধরনের স্থবিরতা কাজ করছিল। তবে ঈদের ছুটির পর একেবারে যেই রকম কর্মচাঞ্চল্য, সেই কর্মচাঞ্চল্য মূলত সচিবালয়ে ফিরে এসছে। প্রত্যেকটি মন্ত্রণালয়ে দপ্তরে কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে কাজে যোগ দিয়েছেন। দীর্ঘদিন পর সহকর্মীদের সঙ্গে দেখা হলে যেরকম হয়, একজন আরেকজনের সঙ্গে কর্মোদ্যম করেছেন, কুশল বিনিময় করেছেন এবং ঈদের সময়ে যেহেতু এবার দীর্ঘ ছুটি ছিল, অনেক দিন গ্রামের বাড়িতে থাকতে পেরেছেন, গ্রামের বাড়িতে কি করেছেন সেই বিষয়গুলো আসলে শেয়ার করেছেন। এবং এর পাশাপাশি উপদেষ্টা মণ্ডলীর যারা সদস্য, উপদেষ্টারাও এসেছেন, তারাও তাদের অভিজ্ঞতার কথা বলছেন এবং সব মিলিয়ে উপদেষ্টারা যেটি বলছেন যে এইবারের ঈদ অনেকটাই স্বস্তিতে কেটেছে। কারণ অন্যান্য সময় যেরকম হয়, যাওয়া আসার পথে দীর্ঘ যানজটের ঘটনা ঘটে, ভোগান্তির ঘটনা ঘটে, এবার দীর্ঘ ছুটি থাকায় দীর্ঘ সময় ধরে আসতে পেরেছেন। সেই রকম কোনো ভোগান্তির যে ঘটনা, সেই ভোগান্তির ঘটনা ঘটেনি। এবং বিদ্যুতের একটি জ্বালানি উপদেষ্টার সঙ্গে কথা হয়েছে, তিনি বলছিলেন যে এবার গ্রামে টুকটাক কিছু লোডশেডিং এর ঘটনা ঘটেছে, কিন্তু খুব বেশি যে লোডশেডিং এর মধ্যে পড়তে হয়েছে সেরকমটি নয়। সবকিছু মিলিয়ে সবাই বলছেন যে এবারের ঈদটা অনেকটাই স্বস্তিতে কেটেছে, নির্বিঘ্নে মানুষজন যাওয়া আসা করতে পেরেছেন এবং এখন অর্থাৎ নির্বিঘ্নে যাওয়া আসার পর কর্মস্থলে যোগ দেওয়ার পর যেটি হয়ে থাকে, ফুরফুরে মেজাজে কর্মস্থলে বা কাজ করতে পারার যে বিষয়টি, সেই কাজটি মূলত করতে পারছেন যারা কর্মকর্তা, কর্মচারী বা উপদেষ্টা মণ্ডলীর সদস্য। তারা বলছেন যে একটা ফুরফুরে মেজাজেই মূলত এই সচিবালয়ের যে কর্মচঞ্চল চাঞ্চল্যতা, সেটি ফিরে এসেছে, শুরু হয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে সবুজ। গোপালগঞ্জ সদরে একই স্থানে 1 ঘন্টার ব্যবধানে 6 গাড়ির সংঘর্ষ হয়েছে। এতে নিহত হয়েছেন পুলিশ সদস্য সহ 2 জন, আহত অন্তত 20। শনিবার রাত 2:30 থেকে 3:30 পর্যন্ত ঢাকা খুলনা মহাসড়কের গোপীনাথপুর এলাকায় ঘটে এই দুর্ঘটনা। পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী আরবান পরিবহনের বাস প্রথমে একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়,
আহত বাস যাত্রীদের উদ্ধারের সময় আরও 3টি বাস ও একটি প্রাইভেট কারের সংঘর্ষ হয়। ফায়ার সার্ভিস গিয়ে আহতদের উদ্ধার করে। হাসপাতালে মারা যায় ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ সদস্য রফিকুজ্জামান ও আরমান পরিবহনের হেল্পার সেলিম। দুর্ঘটনার পর প্রায় 2 ঘন্টা বন্ধ ছিল যান চলাচল। মেরামত করতেছিল চাক্কা, এমতো অবস্থা খুলনা চট্টগ্রাম গ্রামে খুলনাগামী গাড়ি আরমান পরিবহন এসে ওকে পিছন থেকে মেরে দেওয়ার পরে ঘটনাস্থলে আরমান পরিবহনের হেল্পার নিহত হয়। এবারে আস্তে আস্তে দেখি ড্রাইভার নাই, যাত্রী আহত হয়ে পড়ে রয়েছে, হেল্পার মারা গেছে। মানে একজন এক একভাবে পড়ে রয়েছে। পুলিশের সিগন্যাল দাঁড়া করা লাগে, গাড়ি ঢুকছে কিছু, আরেকটা গাড়ি এসে পিছন থেকে মেরে দিয়ে ওই জায়গাতে নিয়ে এলো। ওই জায়গাতে একজন পুলিশ কর্মকর্তা মারা গেল। 2:30টার পর থেকে এই 3:30টা পর্যন্ত আর কি 6টা গাড়ি অ্যাক্সিডেন্ট এই পর্যন্ত। পটুয়াখালীর বাউফলে হাত বাড়ালেই মিলছে মাদক। কিশোর থেকে বৃদ্ধ প্রায় সবাই আসক্ত বিভিন্ন মাদকে। সম্প্রতি উপজেলায় ছড়িয়ে পড়েছে নতুন জাতের ইয়াবা 999। বিষাক্ত মাদকটি উপজেলার অলিতে গলিতে মিললেও কিছুই জানে না পুলিশ প্রশাসন। নগরায়নের যুগেও পটুয়াখালীর বাউফলে গ্রামীণ পরিবেশের ছোঁয়া। গাছপালা দিয়ে ঘেরা উপজেলায় সবুজের সমারোহ। যদিও মুদ্রার উল্টো পিঠ ভয়াবহ। ক্ষমতাসীনদের ছত্রছায়ায় বিগত বছরগুলোয় মাদকদ্রব্যের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে এই উপজেলা। শুধু একটি কল দিলেই হাতের মুঠোয় সব ধরনের মাদক। হোম ডেলিভারি হচ্ছে, এটা আমার বর্তমানে উঠতিবয়সী ছেলেপেলে এসব বেশি গ্রহণ করতেছে। যারা বিক্রেতা এদের কখনো পতন হয় না, এরা যে আসুক চলে বলে কৌশলে এদের ব্যবসা চলতে থাকে। যারা যখন ক্ষমতা আসে তাদেরকে ম্যানেজ করে চলার মাধ্যমে তাদের আসলে আর পতন হয় না। তারা সবসময় আসলে রাজত্ব করে যাচ্ছে। কিশোর কিশোরী বয়সী যারা আছেন তারা আসক্ত হয়ে পারিবারিক কলহল তৈরি হচ্ছে। সম্প্রতি সেই পালে হাওয়া দিয়েছে নতুন ইয়াবা 999। বিষাক্ত এই মাদকের ছড়াছড়ি গোটা বাউফলে। দাম কম ও সহজলভ্য হওয়ায় আসক্ত হয়ে পড়ছে তরুণ সমাজ। তবে কিছুই জানে না প্রশাসন। এই ধরনের কোনো বিষয়গুলো আমাদের নজরে এখন আসে নাই। আবার উপরে 3টা লাইন, আগে তো অনেক WB বা এই ধরনের লেখা থাকতো, ওয়াই লেখা থাকতো, এখন 3টা লাইন লেখা আছে। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কাছেও 999 যেন নতুন নাম। 999 সম্পর্কে আসলে আমি আগে জানতাম না, আপনার কাছ থেকে প্রথম শুনলাম। তো এই সম্পর্কে আমি এলাকায় খোঁজ করবো। আমি যদি এরকম কিছু হয় আমি অভিযান অবশ্যই চালাবো। মাদকের ভয়াল থাবা থেকে তরুণ সমাজকে রক্ষায় কঠোর নজরদারির দাবি সচেতন মহলের। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা 2023-এর মৌখিক পরীক্ষার ফলাফল পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন বাদ পড়া চাকরি প্রত্যাশীরা। সকালে রাজধানীর স্কটন গার্ডেনের রোডে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ NTRCA ভবনের সামনে অবস্থান নেয় শিক্ষক নিবন্ধন পরীক্ষায় মৌখিক পরীক্ষায় বঞ্চিতরা। ভাইভা বঞ্চিতদের অভিযোগ, প্রায় 23,000 ভাইভা বঞ্চিত প্রার্থী বৈষম্য জুলুমের শিকার। অনেকেই সবগুলো প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার পরও ফেল করেছেন। কারো কারো অভিযোগ, NTRCA-তে বিগত ফ্যাসিস্ট সরকারের দোসর আছে। বর্তমান সরকারকে বিব্রত করতে তাদের ফেল করানো হয়েছে। এমন বৈষম্যমূলক ফলাফল বাতিল করে পুনর্বিবেচনার আহ্বান জানান তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত NTRCA ভবনের সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন বলে জানিয়েছেন তারা। ভাইভাতে অ্যাটেন্ড করছে 1000 প্লাস, সেখানে কেন ফেল করে? এখনো তো 7000 প্লাস আমাদের পোস্ট খালি আছে। প্রায় 83,000 পাস করার কারণে তারা মনে করছে বেশি, তারা আমাদেরকে ভাইভা বোর্ডে আমাদেরকে ফেল করাই দেয়। কোন বোর্ডে তারা 30 জনের মধ্যে 29 জনকে ফেল করাই দিছে, আবার কোন বোর্ডে তারা 30 জনের মধ্যে 30 জনকে পাস করাই দিছে। 17তম পর্যন্ত এমন কোনো রেকর্ড নেই যাদের সার্টিফিকেট ঠিক আছে তারা ফেল করেছে। আমরা তো হুঁশে ছিলাম না রেজাল্ট দেখে, নট কোয়ালিফাই কিভাবে আসলো। বগুড়ায় 7ম শ্রেণীর মেয়েকে বিয়ে দিতে রাজি না হওয়ায় শাকিল আহমেদ নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার শহরের ফুলবাড়ি এলাকায় এই ঘটনায় অভিযুক্ত জিতু সহ 2 জনকে আটক করা হয়েছে। তদন্তের মাধ্যমে রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ। এদিকে আটক জিতুকে স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কার করা হয়েছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে স্বজনদের আহাজারি।
বগুড়া শহরের শিববাটি এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন রিকশা চালক শাকিল আহমেদ। স্বজনরা জানায় বেশ কিছুদিন ধরেই তার 7ম শ্রেণী পড়ুয়া মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়ে আসছিল প্রতিবেশী জিতু ইসলাম। তারই ধারাবাহিকতায় শনিবার সকালে আবার প্রস্তাব দিলে তা নাকচ করে দেয় শাকিল। এতে ক্ষুব্ধ হয়ে তার উপর হামলা চালায় জিতু সহ 10 থেকে 12 জন। উদ্ধার করে হাসপাতালে নিলে শাকিলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আমার ভাই তখন বলছে যে ভাই আপনি তো বয়সে অনেক বড়, ও কেবল ছোট, কেবল ক্লাস 7-এ পড়ে, কিভাবে তারপরেও কেন বাসা থেকে তুলে নিয়ে যায় আমার ভাইকে মার্ডার করলো। আমি চাই এসব লোকদের ফাঁসি হোক। এ ঘটনায় অভিযুক্ত জিতু সহ 2 জনকে আটক করা হয়েছে। তদন্তের মাধ্যমে সত্য উদ্ঘাটনের চেষ্টা চলছে বলেও জানিয়েছে পুলিশ। মূল আসামি জিতুকে অলরেডি আমরা গ্রেপ্তার করেছি, সঙ্গে আরেকজনকে আমরা গ্রেপ্তার করেছি। আমরা তথ্য যাচাই বাছাই করছি সেই ঘটনার সাথে জড়িত কিনা। আটককৃত জিতু জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। এরই মধ্যে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সাইফ আহমেদ, যমুনা নিউজ। ভারতের উত্তরাখণ্ডে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে প্রাণ হারিয়েছেন পাইলট সহ 7 জন। নিহতদের মধ্যে 6 জনই ছিলেন তীর্থযাত্রী। রোববার ভোরে কেদারনাথ মন্দিরের কাছাকাছি গৌরীকুণ্ডের জঙ্গল এলাকায় হয় এই দুর্ঘটনা। কেদারনাথ থেকে গুপ্তকাশীর উদ্দেশ্যে যাত্রা করছিল উড়োযানটি। প্রশাসন জানায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ঠিকঠাক পথ দেখতে পাচ্ছিলেন না পাইলট। তখনই দুর্ঘটনার কবলে পড়ে উড়োযানটি। রওনা দেওয়ার কিছুক্ষণ পরই হয় বিধ্বস্ত, ধরে যায় আগুন। ঘটনার পরই দ্রুত সেখানে উপস্থিত হয় উদ্ধারকারী দল।